প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। শ্রাবণের মেসেজ পড়ে হিয়া আবারও বেহুশ হওয়ার পথে। আল্লাহ, ওর সাথে কি হচ্ছে? শ্রাবণের আম্মু আসবে ওকে দেখতে, ভাবতে হিয়ার আত্মা পানি নেয়। ভাবতেই লাগলো, শ্রাবণের সাথে যখন তখন কথা বলে ফেঁসে যায়, তাহলে ওর মায়ের সাথে কথা বলতে গিয়ে কি করবে? হিয়া কাপা হাতে লিখলো, কি বললেন? আপনার আম্মু আসবে? মানে তোমাকে দেখতে আসবে? সিরিয়াস বলছে? কেন? তোমার খুশিতে নাচতে ইচ্ছে করছে নাকি? না। কেন? তোমার আবার কি হলো? খুশি লাগছে না? না মানে, আর কয়েকটা দিন সময় নিলে হতো না? এত সময় নিতে পারবো না। হিয়া মেসেজটা দেখে ফোনটা রেখে শাড়িগুলো দেখতে লাগলো। একটা দুইটা না, 40টা শাড়ি। হিয়া খুশিতে আত্মহারা। একটা একটা করে শাড়ি আয়নার সামনে নিয়ে দেখছে। এর মাঝে মেরু রঙের শাড়িটা খুঁজে বের করলো। শাড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দেখলো, খুব সুন্দর। হিয়া এই শাড়িটাকে আলাদা করে রাখলো। সব শাড়িগুলো একে একে কাভারে তুলে রাখলো। শ্রাবণ রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখলো কাব্য টিভি দেখছে। বেচারা খুব বোর ফিল করছে। শ্রাবণ কাব্যর পাশে বসলো। কাব্য কিছুক্ষণ বড় ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, ঈদের দিন বাড়ি যাবে না? যাব। কাব্য খুশি। যাক, অন্তত বাড়ি যাওয়ার কথা বলেছে। শ্রাবণ বলল, ঈদের আগের দিন রাতে চলে যাব। ঈদের দিন নামাজ পড়ে কিছুক্ষণ বাড়িতে থেকে আবার চলে আসব। ঠিক আছে। কাব্য মনে মনে বলল, শুধু একবার বাড়ি যে পারলেই হলো, আর আসবো না। আম্মুকে ভালো করেই বললেই হবে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, যদি ভেবে থাকিস যে বাড়িতে গেলে আর এখানে আসবি না, তাহলে ও চিন্তা বাদ দে, তোকে নিয়েই আসবো। কাব্য হতাশ চোখে তাকালো। শ্রাবণ কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, বলো তো হিয়া আমাকে ভালোবাসে কিনা? কাব্য নিরেট কণ্ঠে বলল, ভালোবাসা হলো পাঙ্গাস মাছের মতো, খায় ঠিকই কিন্তু প্রকাশ করে না। ঠিক তোমারই হিয়াও তোমাকে পছন্দ করে, ভালোবাসে, তবে প্রকাশ করছে না। শ্রাবণ নাক মুখ কুঁচকে বাসা থেকে উঠে দাঁড়ালো। প্রথম কথা শুনে ওর মোটেও ভালো লাগেনি। এই মুহূর্তে শ্রাবণ ফোনের বাহানা দিয়ে চলে গেল। এদিকে হিয়া ভাবছে, শ্রাবণ যে ওকে কত কিছুই গিফট করলো, ওর তো কিছু গিফট করা উচিত। কিন্তু কি গিফট করবে? শ্রাবণ তো এই সেই জামা কাপড়ও পরে না, যা পরে সব এক্সপেন্সিভ। হিয়া ভাবতে লাগলো, কি করা যায়। বেলা 2:30টার দিকে। হিয়া ফোনটা চার্জে থেকে খুলে মেসেঞ্জারে ঢুকলো। তখন তো শ্রাবণের মেসেজগুলো আর দেখেনি। তবে এখন মেসেজগুলো দেখে মনটা খারাপ মনটা খারাপ হয়ে গেল। শ্রাবণ লিখেছে, তুমি কয়েকটা দিন সময় চাইছো, যা আমি চাইনি চাইছি না। কি হলো, কথা বলছো না কেন? বৌজান, বৌজান শোনো, তুমি সময় নিতে নিতে আমি রিয়াকে বিয়ে করে নেব। তুমি হয়তো রিয়ার ব্যাপারটা জেনেই গিয়েছো। আবার মনে করো না আমি তোমার সাথে মজা করছি। আই অ্যাম সিরিয়াস। তাড়াতাড়ি রিপ্লাই দিও, নইলে সত্যি বিয়ে করে পিকচার আপলোড দিব। হিয়ার চোখের কোণে জল জমে উঠল। কি লিখবে ভুলে গেল। রাগে অভিমানে ফোনটা হাতে নিয়েই বসে রইল। মন মরা হয়ে রুম থেকে বেরিয়ে গেল। মন খারাপ লাগছে বলে ফ্ল্যাট থেকেও বের হয়ে নিচে নেমে গেল। রাস্তায় বের হয়ে হাঁটা দিল নেহাদের বাড়ির উদ্দেশ্য। নেহার সাথে কথা বলবে। হিয়া নেহাদের ফ্ল্যাটে এসে কলিং বেল চাপলো। নেহা দরজা খুলে হিয়াকে দেখে বলল, তুই একটা কল দিয়ে আসবি না? আয় আয়, ভিতরে আয়। হিয়া ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আরে, তোর সাথে কথা বলতে এসেছি। কি কথা রে? হিয়া সোফায় বসলো। একসাথে নেহাও। হিয়া সব কথা নেহাকে বলল। সাথে
ফোনটাও বের করে নেহাকে মেসেজগুলোও দেখালো। নেহা ভাবুক গলায় বলল, ওই শ্রাবণ কখনোই রিয়াকে বিয়ে করবে না। যদি রিয়াকে বিয়ে করতো তাহলে এখানে আসতো না। আমার মনে হয় তোকে জেলাস ফিল করাতেই ও কথাগুলো বলেছে। হিয়া বলল, তাহলে কি করবো রে? আমিও কি ওকে জেলাস ফিল করাবো? তা করাই যায়, খারাপ হবে না। কিন্তু জেলাস ফিল করতেও তো একজন ছেলে লাগবে। ছেলে পাবো কোথায়? হিয়া টস করে বলে উঠল, তোর ছোট ভাই আছে তো? আমারও আমারও ছোট ও। ওকে সাথে নিয়ে একটা কাপল পিকচার তুলবো। তাই ঠিক বলেছিস। তবে নাহিদও রাজি হবে? রাজি না হয়ে যাবে কই? শুধু একটা কাপল পিকই তো তুলবে। চল তাহলে। হিয়া আর নেহার কথা বলে নাহিদের কাছে গেল। অনেক জোর তোর কাছে বলে বুঝিয়ে একটা কপা কাপল পিক তুলে রাজি হয়েছে। ওরা দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। নেহা পেছন থেকে ওদের একটা ছবি তুলে দিল। হিয়া সেই ছবিটার সাথে সাথে স্টোরিতে দিল, সাথে একটা গানও লাগিয়ে দিল। এরপরে নাচতে নাচতে নেহাদের বাসা থেকে চলে এলো। নিজেদের ফ্ল্যাটে এসে ড্রয়িং রুমে বসে রইল। বারবার স্টোরিটাকে চেক করলো। এ এই দেখতে যে শ্রাবণ স্টোরিটা দেখেছে কিনা। এদিকে শ্রাবণ হিয়া দেওয়া স্টোরিটা দেখে কোনো প্রক্রিয়ায় দেখালো। শ্রাবণ এই কয়েকদিনে হিয়ার ১৪ গোষ্ঠী থেকে শুরু করে হিয়ার বান্ধবীও খোঁজ নিয়েছে। এটা যে নেহার ভাই ও বন্ধুদের বাকি নেই। এছাড়াও ওদের চেনা জানার মধ্যে আর কোনো ছেলে নেই। আছে শুধু রিমন ও নাহিদ। শ্রাবণ হিয়ার স্টোরি হাহা রিকোয়েস্ট দিল অনেকগুলো। হিয়া হাহা রিকোয়েস্ট দেখে আরও হতবাক। শ্রাবণ লিখল, বউজান এত নাটক ফাটক বাদ দিয়ে সোজাসুজি কথা বলতে এসো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদেই থাকবো। এসো। আর স্টোরি ডিলিট করে ফেলো। যদি এই রকমের স্টোরি আবার দিয়েছো তাহলে কাপল পিকচার তোলার শখ একেবারে মিটিয়ে দেব। এর মাঝে যদি ছাদে আসতে না দেখি তাহলে আই প্রমিস কোনো কথা বলবো না। হিয়া মুচকি হাসলো। শ্রাবণকে যতই দেখছে জানছে ও ততই অবাক না হয়ে পারছে না। একজন মানুষ ভালোবাসার জন্য নিজের ঘর ছেড়ে এসে এখানে থাকছে। এমনকি ওকে খুশি করার জন্য যা যা করা লাগে সব করছে। ওর সাথে ঘুরছে, ওর খবর রাখছে, ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছুই নজরে নজরে রাখছে। হিয়ার মনে হচ্ছে ও সত্যি খুব লাকি। শ্রাবণ বিকেল ৪টার দিকে ছাদে এলো। সাথে ল্যাপটপও নিয়ে এসেছে। এর মাঝে কল আসে। হ্যালো স্যার, আপনি যে ইনফরমেশন নিতে বলেছিলেন সেগুলো পেয়ে গিয়েছি। আর আপনি যা বলেছিলেন সেগুলোই সত্যি। মনির সাহেবের ছেলে মিরাজ দেশে ফিরেছে। আর ইউ শিওর? হুম, স্যার শিওর। মিরাজ দেশে ফিরবে কয়েকদিনের মধ্যেই। ভেরি গুড স্যার। ও দেশে ফেরার সাথে সাথে ওকে তোমরা কিচ্ছু করবে না। আমার শত্রুকে আমি নিজেই মারতে চাই। ও আর ওর বাপ আমাকে যেভাবে মেরেছিল ঠিক সেভাবেই মারবো। রাস্তায় কুপিয়ে কুপিয়ে মারবো যেভাবে আমাকে মেরেছিল। আর এর সাক্ষী হবে আমার স্পেশাল গেস্ট, মাই ওয়াইফ হিয়া চৌধুরী। সরি স্যার, ওকে রাখছি। শ্রাবণ ফোনটা রেখে একটা চেয়ারে বসলো। সামনে আর একটা চেয়ারে পা রেখে কোলে ল্যাপটপটা রাখলো। এরপরে কিছু কাজ করতে লাগলো। এর কিছুক্ষণ পরে হিয়া চুপি চুপি ছাদে এলো। শ্রাবণকে পেছনে থেকে দেখে যাচ্ছিল। সাদা টি শার্ট পরেছে আর কালো শার্ট প্যান্ট। মারাত্মক লাগছে। শ্রাবণ উল্টো দিকে বসে ল্যাপটপে তার আম্মু সাথে ভিডিও কলে কথা বলছিল, যা হিয়া বুঝতে পারেনি। আর শ্রাবণের কানে ইয়ারবাড ব্লুটুথ থাকায় শুনতে পায়নি। হিয়া গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে শ্রাবণের চোখ দুটো ধরল। এই দৃশ্যটা আরও ভিডিও করে থাকা সাবিয়া চৌধুরী দেখতে পেয়েছে, মেয়েটাকেও দেখতে পেয়েছে। শ্রাবণ মনে করেছে
কাব্য এমন করেছে। এমন হওয়ায় রেগেও গেল শ্রাবণ। তবে হিয়ার সামনে ল্যাপটপের দিকে তাকিয়ে জিভে মাথা কামড় বসিয়ে শ্রাবণের চোখটা ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। শ্রাবণ দাঁত চেপে পেছনে ফিরে তাকিয়ে হিয়াকে দেখেছে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আবার পরক্ষণই সামনে ল্যাপটপের দিকে তাকালো। তখনই সাবিয়া চৌধুরী হেসে শ্রাবণকে বলল, এখন বুঝলাম আমার ছেলেটা কেন বাড়িতে থাকে না। শ্রাবণ ঘাড় চুলকিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে এসে হাত দিয়ে টাটা দিয়ে বলল, পরে কথা হবে আম্মু, বাই। সাবিয়া চৌধুরী হাসলেন। শ্রাবণ কলটা কেটে দিয়ে ল্যাপটপ চাপিয়ে কান থেকে ব্লুটুথ দুটো খুলে চেয়ারে রাখলো। হিয়া ভয়ে লজ্জায় কাঁপাকাঁপি বাঁধিয়ে দিয়েছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে আসতেই হিয়া চোখ বন্ধ করে জামা খামচে ধরে নিচু গলায় বলল, সরি সরি সরি, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি কাকে কলে কে ছিল। সত্যি বুঝতে পারিনি। বুঝতে পারলে দূরেই দাঁড়িয়ে থাকতাম, কাছে আসতাম না। সরি সরি, অনেকগুলো সরি। এবারের মতো ক্ষমা করে দিন। এরপর আর এমন হবে না, সত্যি বলছি। শ্রাবণ আনমরা হিয়ার মুখের দিকে তাকিয়ে হাসছে। পরক্ষণে আবার গম্ভীর হয়ে ধমক দিয়ে বলল, চুপ, বড্ড বেশি কথা বলো। তুমি কিছু বলেছি, আমি কিছু বলেছি? উম, গল্প মন দেওয়া না চলবে।